করোনা ঝুঁকিতে চট্টগ্রামে সীমিত আকারে বসবে কোরবানি পশুর হাট। স্থায়ী অস্থায়ী মিলে ৬টি পরিকল্পনা। ঢুকতে ও বের হতে আলাদা পথ রাখার পরামর্শ। ২০২০ সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৫,২০০ কোটি টাকা। বড় অংশই হয়েছে পাচার, বেশিরভাগ গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। করোনায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে অনলাইন ব্যবসা, লাভবান হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তা। সময়মতো পণ্য পেয়ে খুশি ভোক্তারাও। এবং করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক রূপে ইউরোপের বিভিন্ন দেশ, ফ্রান্স ও স্পেনে পর্যটকের আনাগোনা। ক্ষতি কাটিয়ে ওঠার আশা প্রবাসী ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আবারও নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের খবর। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তমাল। হ্যাঁ সাদিয়া, মূলত তিনটি কারণে আসলে আগুন এই ভয়াবহতার রূপ ধারণ করে এবং সেটি হচ্ছে যে একটি বলা চলে যে কেমিক্যাল ব্যবহার, এবং সেটি কিন্তু খাদ্য পণ্যে কেমিক্যাল বা খাদ্য যে সামগ্রী তৈরি করা হতো সেটি কিন্তু আসলে আইন বহির্ভূতভাবে বলা চলে যে কেমিক্যাল ইউজ করা হতো এবং সে কারণে কিন্তু আগুনটি ভয়াবহ আকার ধারণ করে। সেটি একটি। অন্য একটি হচ্ছে যে অপরিসর জায়গা, অর্থাৎ বিল্ডিং কোড না মেনে যে ভবন তৈরি, সেটি একটি। আর ফায়ার সার্ভিস বলছে যে সিঁড়িগুলো বন্ধ ছিল, সেটি কিন্তু একটি কারণ। এই মোট তিনটি কারণে মূলত আগুন কিন্তু আসলে ভয়াবহ আকার ধারণ করে এবং যে কারণে কিন্তু প্রাণহানি কিন্তু আসলে অনেকগুলোই ঘটেছে। আমরা জানি যে 52টি মরদেহ কালকে পাওয়া গেছে সব মিলে, এবং তারপরে কিন্তু আজকে ভোর রাত্রে কিন্তু আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। এই মিলে কিন্তু 53টি আসলে লাশ এখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং আজকে মূলত তদন্ত কমিটি যেটি গঠিত হয়েছে 5 সদস্য, সেটি কিন্তু পরিদর্শন করার কথা রয়েছে, কিন্তু আমরা সেটিকে এখনো দেখতে পাইনি যে তদন্ত কমিটি তারা আসলে এখনো পরিদর্শন করেনি। এবং সেটি ছাড়া আপনাকে জানিয়ে রাখি যে ফায়ার সার্ভিস কিন্তু এখনো কাজ করছে এই পুরো ভবনটিতে, এবং তারা মূলত আসলে যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলোকে তারা অপসারণের কাজ করছে। এবং তারা বলছে যে এই ভবনটি ঝুঁকিপূর্ণ একটি ভবন, এবং এই ঝুঁকিপূর্ণ ভবন থেকে তারা মূলত আসলে এই যে সামগ্রীগুলো সেগুলো তারা অপসারণ করবেন। তারপরে মূলত সেটিকে ব্যবহার করা যাবে নাকি সেটি সংস্কার করা যাবে সেটি আসলে পরে বলা যাবে। তো সবকিছু মিলিয়ে আসলে বলা চলে যে আজকে যে সকাল থেকে মূলত ফায়ার সার্ভিসকে আমরা দেখেছি যে তারা পুরো ভবনটিতে কিন্তু আবারও পানি ছিটিয়েছেন, কারণ যেহেতু জায়গায় জায়গায় কিন্তু আমরা ধোয়ার কুণ্ডলী আসলে সকাল থেকে দেখতে পেয়েছি, এবং সেটি তারা আসলে নেভাতে কাজ করেছেন। এবং সেটি ছাড়াও আজকে তারা এই ভবন থেকে মূলত যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো তারা অপসারণ করতে চান। এবং পুরো ভবনটি কিন্তু এই মুহূর্তে বলা চলে যে ঝুঁকিপূর্ণ রয়েছে, এবং যে 6টি তালা রয়েছে এই 6 তালার কিন্তু সবগুলো তালাতে আসলে পণ্য উৎপাদনের পাশাপাশি কিন্তু গোডাউন হিসেবে সেগুলো ব্যবহার করা হতো, এবং এই যে গোডাউনের হিসেবে ব্যবহার করা সেই কারণে কিন্তু আসলে আগুন তার ভয়াবহতা নিয়ে হাজির হয়, এবং সে কারণে কিন্তু আসলে প্রাণহানি অনেক বেড়েছে। আরেকটি বিষয় আপনারা দেখেন যে যারা স্বজন রয়েছেন, আত্মীয় স্বজন, তারা কিন্তু আসলে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখনই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা উঠছেন। এবং আপনি জানা রাখি যে যারা স্বজন রয়েছেন সেটা কিন্তু অনেকেই বাইরে দাঁড়িয়ে আছেন, এবং তারা কিন্তু পুলিশের কারণে তারা ঢুকতে পারছেন না, এবং তারা বলছেন তারা আসলে কালকে থেকেই বা আগুন লাগার পর থেকে তারা কিন্তু সেখানে ঢুকতে পারেন নাই, এবং সেই যে স্বজনদের হাহাজারি সেটি কিন্তু আসলে এই মূল যে ভবন, মূল যে শিল্প ইন্ডাস্ট্রি সেটি কিন্তু বাইরে রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সাদিয়া। নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। আমি আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আপনি জানেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশিম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 49টি মরদেহ কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই মরদেহগুলোকে মূলত ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করা হবে। সেজন্য মরদেহের দাবিদার যারা রয়েছেন, সেই মরদেহের দাবিদার বা মরদেহের স্বজনরা যারা রয়েছেন, ইতিমধ্যে কিন্তু তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
মর্গে আসছেন। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে 25 জন বা 25টি মরদেহের বিপরীতে 35 জন তাদের ডিএনএ নমুনা দিয়েছেন। স্বজনরা বলছেন যে তারা এখন যেহেতু তারা তাদের স্বজনকে ফিরে পাবার কোনো ধরনের আশাই তাদের কাছে নাই, তারা শেষ ভরসা হিসেবে তাদের বা শেষ আশা হচ্ছে তাদের যে তারা তাদের স্বজনের লাশটি বা তাদের মরদেহটি তারা দেখতে চান বা তারা পেতে চান, এটি তারা বলছেন। আর সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু এই লাশগুলোর অধিকাংশই পুড়ে গিয়েছে এবং প্রায় পুরো অংশই পুড়ে গিয়েছে, যার কারণে লাশগুলো শনাক্ত করতে গিয়ে হয়তো একটু ব্যাগ পেতে হবে। সেক্ষেত্রে তারা বলছেন যে এইসব লাশ শনাক্তে 21 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে নারায়ণগঞ্জের এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা কিন্তু বলছেন যে এই লাশ বা যারা পুড়েছেন তাদেরকে তারা বের হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু গেটের মধ্যে তালা লাগানো থাকার কারণে তারা কিন্তু বের হতে পারেননি বলেও তাদের স্বজনরা অভিযোগ করছেন। ইতিমধ্যে 35 জন স্বজন তাদের ডিএনএ নমুনা দিয়েছেন সিআইডির কাছে। সিআইডি কিন্তু কাল রাত থেকে নমুনা সংগ্রহ করছে, পাশাপাশি আজ সকাল থেকে আবার সেই নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই মরদেহ বা লাশের বা নিহত ব্যক্তিদের স্বজনরা আসবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এই ধরনের মরদেহের দাবিদার যারা রয়েছেন তাদের স্বজনদের ডিএনএ সংগ্রহ করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে স্বজনরা শেষবারের মতো চাইছেন যে তাদের প্রিয়জনের লাশটি একবারের মতো দেখতে চাইছেন, তাদের এটি দাবি। আর পাশাপাশি সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই লাশগুলো বা এই মরদেহগুলো শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। সেই ক্ষেত্রে তাদের 21 দিন থেকে 1 মাস সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের সর্বশেষ খবরাখবর। ঢাকা মেডিকেল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শাকির আহমেদ। টানা 2 বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ কমলেও অর্থ পাচার কমেনি। অর্থ পাচার ঠেকাতে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যর্থতার জন্য রাজনৈতিক সদিচ্ছার অভাবকেই দায়ী করছেন বিশ্লেষকরা। হরিপদ সাহার রিপোর্ট। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক রিপোর্টে তথ্য মিলেছে, সেখানকার ব্যাংকগুলোতে কমেছে বাংলাদেশিদের জমানো অর্থের পরিমাণ। 2018-র নির্বাচনী বছরের পর টানা 2 বার কমল এদেশীয় গ্রাহকদের আমানত। আমাদের দেশ থেকে যদি অর্থ পাচার হয় তার মাত্র একটা ডেস্টিনেশন হচ্ছে সুইস ব্যাংক। এর বাইরে অনেক ডেস্টিনেশন রয়েছে, অনেক অন্যান্য উন্নত দেশগুলো আছে। সাম্প্রতিককালে অতি জনপ্রিয় সেকেন্ড হোম প্রজেক্ট, যেটি মালয়েশিয়া বা কানাডা এই ধরনের দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। সমস্ত প্রক্রিয়ায় যে পাচারকৃত অর্থ বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সেটার পরিমাণ, ব্যাপকতা এবং গভীরতা অত্যন্ত উদ্বেগজনক। আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমার দেশ থেকে টাকা চলে যায়, আর আমেরিকা চোখ বন্ধ করে থাকলে টাকা আসে, কানাডা চোখ বন্ধ করলে টাকা আসে, মালয়েশিয়া চোখ বন্ধ করে থাকলে টাকা আসে। সুতরাং ওর চোখ খুলে রাখার ইনসেন্টিভ কিন্তু কম। অর্থ পাচার রোধের ক্ষেত্রে আমাদেরটা ঠেকাতে হবে আমাদেরকে। বাংলাদেশের বার্ষিক আমদানি রপ্তানি মিলে আন্তর্জাতিক বাণিজ্যের আকার প্রায় $100 বিলিয়ন। পাশাপাশি বছরে 20 থেকে 22 বিলিয়ন ডলার দেশে পাঠান প্রবাসীরা। তবে বাংলাদেশ থেকে অর্থ পাচারের সিংহভাগই বাণিজ্যের আড়ালে হয় বলে মনে করেন বিশ্লেষকরা। পাচার ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করলেও এর সফলতা নিয়ে প্রশ্ন আছে। যখন দেখে যে এ ব্যাপারে পানিশমেন্ট নাই বা ধরা হয় না বা বেঁচে যাচ্ছে কোনো না কোনোভাবে আইনের ফাঁক বলে বেঁচে, অবভিয়াসলি এটা ক্রিমিনালদেরকে উৎসাহিত করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি আইনের চোখে সকলের সমান এরকম দৃষ্টিভঙ্গি থেকে কাজ করে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। দরকার রাজনৈতিক সদিচ্ছা। পাচার ঠেকাতে কালো টাকা দেশে বিনিয়োগের সুযোগও দিচ্ছে সরকার। এনবিআর-এর তথ্যমতে নির্ধারিত হারে কর দিয়ে গেল অর্থ বছরে 20,000 কোটি টাকারও বেশি সাদা হয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে বেড়েছে অনলাইন ব্যবসা। নতুন নতুন উদ্যোক্তা লাভবান হচ্ছেন অনলাইনের মাধ্যমে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য বিক্রি করে। আর সময় মতো এসব পণ্য পেয়ে খুশি ভোক্তারাও। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রমপাড়া এলাকার দম্পতি জনি ও জিম্মি। এই দম্পতি করোনার আগে শহরের একটি ভাড়া দোকানে শিশুদের পোশাক বিক্রি করে আসছিল, কিন্তু করোনায় লকডাউনের কারণে লোকসানে পড়েন। পরবর্তীতে তারা ফেসবুকের মাধ্যমে গ্রুপ খুলে রান্না করা খাদ্য সামগ্রী বিক্রির উদ্যোগ নেয়। ও খাবার তৈরি করে, আমি খাবারটা ডেলিভারি দিই। আমাদের প্রোডাক্টের মানটা ভালো, আমরা বাসায় তৈরি করছি, দ্রুত সময় পৌঁছে দিই এবং সেজন্য তারা আমাদেরকে আবার পুনরায় অর্ডার
দেয়। অনলাইনে কিংবা ফোন কলে অর্ডার নিয়ে বাড়ির রান্না করা খাবার মুহূর্তেই পৌঁছে দিচ্ছেন। এতে দিন দিন তাদের এই অনলাইন ব্যবসার প্রসার ঘটছে। তাদের দেখে এখন অনেক তরুণ উদ্যোক্তা ঝুঁকছেন এমন ব্যবসায়। করোনা প্রতিরোধে এই অনলাইন যে সিস্টেমটা, এটা অনেক বড় কার্যকর ভূমিকা রাখছে। অনলাইনে অর্ডার করলে আমরা মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই। এই রাইডারে কাজ করে আমরা পার্ট টাইম একটা ইনকাম করতে পারতেছি। এছাড়া করোনা পরিস্থিতিতে নামি দামি প্রতিষ্ঠানগুলো জেলা শহরে শাখা খুলে বসেছেন, ফলে এলাকায় অনেকের কর্মসংস্থানও হয়েছে। খণ্ডকালীন চাকরির সুযোগ পেয়ে কেউ কেউ লেখাপড়ার খরচ জোগানোর পাশাপাশি সংসারে আয়ের উৎস হিসেবে ভূমিকা রাখছেন। মোটামুটি ভালোই সাড়া পাওয়া যাচ্ছে। আর গ্রুপ ভিত্তিক যেহেতু অনলাইনটা এখন, তো গ্রুপে পোস্ট করার কারণে বা নিজস্ব পেজে বা নিজের প্রোফাইলে পোস্ট করার কারণে অনেক সাড়া পাওয়া যায়। মানুষজন ঘরে থাকছে, সেক্ষেত্রে তাদের অনলাইনের প্রতি আগ্রহটা একটু বেশি। গেল এক বছরে কেবল ঠাকুরগাঁও জেলাতেই শতাধিক তরুণ উদ্যোক্তা অনলাইনে ব্যবসা শুরু করেছেন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। করোনা ঝুঁকি এড়াতে আসন্ন কোরবানিতে চট্টগ্রাম নগরীতে সীমিত আকারে বসবে পশুর হাট। স্থায়ী অস্থায়ী মিলে হাটের সংখ্যা 6টি করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন সিটি মেয়র। এক্ষেত্রে জনসমাগম কমাতে হাটে ঢোকা এবং বের হওয়ার পথ আলাদা করা সহ ডিজিটাল বিলবোর্ডে গরুর দাম প্রদর্শনের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তবে বেচা কেনা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। প্রতি বছরে এই সময় ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠত কোরবানি পশুর হাট, কিন্তু এবার করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে বাস্তব পরিস্থিতি ভিন্ন। নগরীর প্রধান হাট সাগরিকা সহ সব হাটই শুনশান। তবে পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে হাট ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 3টি স্থায়ী পশুর হাট সহ মোট 6টি হাট বসানোর পরিকল্পনা করছে। কোভিডের কারণে আমরা বাজারটা একটু সীমিত করে এনেছি। যে জায়গাটা আছে ওইটাকে মধ্যখানে পার্টিশন দিয়ে প্রবেশ করতে আর দিয়ে বের হওয়ার জন্য। তবে হাটগুলোতে সংক্রমণ ঠেকানোর কার্যকারিতা নিয়ে সংশয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বাজার কর্তৃপক্ষের মাধ্যমে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং গরুগুলোর দাম কত এগুলো যে ডিসপ্লের মাধ্যমে আমরা দেখাতে পারি। এ অবস্থায় সারা বছর ধরে বিনিয়োগ করা ব্যবসায়ীরা উদ্বিগ্ন লাভ লোকসানের হিসেবে। বেচা কেনা কিরকম হবে কি আসবে সেটা নিয়ে একটা ভাবনা চিন্তার মধ্যে আছে আর কি। সব জায়গায় কোরবানি হবে কিনা এটাও আমরা একটা টেনশন আছে। 100% স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। গরু বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের থাকা বাওয়ার চলাফেরার জন্য সম্পূর্ণভাবে নিরাপত্তা দিতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব। প্রতি বছর কোরবানি ঈদে চট্টগ্রামে প্রায় 2,500 কোটি টাকার 3.5 লাখ পশু কেনাবেচা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবারের মতো হিলির নবাবগঞ্জে পতিত জমিতে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে বাড়ি এক জাতের মাল্টা চাষ। 4 বিঘা জমি থেকে এবার 200 মন মাল্টা বিক্রির আশা বাগানীদের। এদিকে নতুন উদ্যোক্তা তৈরি করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথম দিকে কৃষক আব্দুল আজিজ শখের বশে 2-1টি মাল্টার চারা রোপণ করে আশানুরূপ ফল পাওয়ায় এবার 4 বিঘা জমিতে মাল্টা চাষ করে সাড়া ফেলেছেন এলাকায়। হিলি স্থলবন্দর থেকে 35 কিলোমিটার উত্তরে নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে তার এই পতিত জমি। গেল বছর বাগান থেকে 50 মন ফলন বিক্রি করলেও এবার 200 মন মাল্টা বিক্রির আশা তার। 5-6টা গাছ রোপণ করেছিলাম বাড়িতে খাবার জন্য। সেই খাবার গাছে ফল সুস্বাদু হওয়ার পর আমি বাণিজ্যিকভাবে এই পতিত জমি ছিল এখানে আমার 4 বিঘা মাটিতে আমি 400 গাছ রোপণ করেছি। বাগানটিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এখান থেকে উপার্জিত টাকায় বেশ ভালোই চলছে তাদের সংসার। অন্যদিকে বাগান দেখার পাশাপাশি পরামর্শ নিতেও আসছেন স্থানীয়রা। বাগানে আমি কাজ করে আমাদের সংসার ভালোই যায়। আমি এখানে দেখতে আসছি এবং আমার বাসায় কিছু গাছ লাগা হয়েছে, ভালো ফল পাচ্ছি না, এই জন্য সুপরামর্শ নেওয়ার জন্য এখানে আসছি। মালটার ব্যবসা করি, আমি বাগান দেখতে আসছিলাম যে বাগানটা যদি দরদামে হয় আমি কিনে নিব। এদিকে পতিত জমি কাজে লাগাতে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিল উপজেলা প্রশাসন। আমাদের নবাবগঞ্জে যেন কোনো বেকার যুবক না থাকে, আপনারা এই সমস্ত কাজে এগিয়ে আসুন। আমাদের সরকারের তরফ থেকে, আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের সাহায্য সহযোগিতা করব। প্রথমবারের মতো 4 বিঘা জমিতে 400 মাল্টার গাছ লাগিয়েছিলেন কৃষক আব্দুল আজিজ। সময় সংবাদ, হিলি। ইভেলের এমডি রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। অনিয়ম অনুসন্ধানের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এর আগে বৃহস্পতিবার ইভেলের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য 2 সদস্যের কমিটি গঠন করে সংস্থাটি। গত 4 জুলাই ইভেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে ইভেলের অগ্রিম নেয়া 339 কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই অর্থ বিদেশে পাচার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। গ্র্যান্ড ফিনালেতে 2 তুখোড় রাঁধুনিকে পেছনে ফেলে জয়ী হলেন চট্টগ্রামের সাদিয়া তাহের। প্রতিদ্বন্দ্বিতার পর সেরা 3-এর অন্য 2 প্রতিযোগী খুলনার নাদিয়া নাতাশা এবং ঢাকার মরিয়ম হোসেন নুপুরকে হারিয়ে 1427-এর বিজয়ী হয়েছেন চট্টগ্রামের বিবিএ শিক্ষার্থী সাদিয়া তাহের। দ্বিতীয় হয়েছেন নাতাশা, তৃতীয় হয়েছেন নুপুর। স্বাস্থ্যবিধি মেনে রাঁধুনি মহামঞ্চে অংশ নেয়া বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন প্রতিযোগিতার 3 বিচারক। টাঙ্গাইলের নাগরপুরে জমজমাট নৌকার হাট। বর্ষার শুরুতেই যমুনা, ধলেশ্বরী সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার চাহিদাও বৃদ্ধি পেয়েছে। নৌকার হাটের খবর জানাতে এই মুহূর্তে নাগরপুরের নৌকার হাটে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, সাদিয়া, আপনি জানেন যে এখন আষাঢ় মাস চলছে, আষাঢ়ের প্রায় শেষের সপ্তাহ চলছে। এই সপ্তাহে এই সময় কিন্তু গত বছর আমরা দেখেছি যে টাঙ্গাইলের প্রায় প্রত্যেকটি এলাকায় প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এবং প্রত্যেকটি এলাকায় পানিতে ভাসতে দেখেছি। কিন্তু এই বছর কিন্তু অনেকটাই ব্যতিক্রম রয়েছে। এই বছর কিন্তু এখন পর্যন্ত খুব একটা পানির দেখা নেই, যেই কারণে আসলে টাঙ্গাইলের যে নাগরপুরের নৌকার হাট রয়েছে, সেই নৌকার হাটের তারা ওই ব্যবসায়ী রয়েছেন এবং যারা শ্রমিক রয়েছেন, এরা কিন্তু নৌকা নিয়ে এখানে সকাল থেকেই অবস্থান করেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু খুব একটা ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না। তা আমরা কথা বলেছিলাম যারা ব্যবসায়ী রয়েছেন এবং যারা নির্মাণ শ্রমিক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই যে গত বছর এই সময় ভরা মৌসুম ছিল নৌকার হাটের, অর্থাৎ প্রচুর পরিমাণে নৌকায় গত বছর পানি ছিল। টাঙ্গাইল জেলার প্রায় 12টি উপজেলা রয়েছে, সেই 12টি উপজেলার প্রায় 7টি উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত হয়ে পানিতে আনাচে কানাচে পানি ভরে গিয়েছিল। কিন্তু এবছর ওই পানি এখন পর্যন্ত আসে নাই। 2-1টি জায়গায় পানি এসেছে, তবে যেগুলো নিম্নাঞ্চল রয়েছে সেই সব এলাকায় পানি রয়েছে, যেই কারণে আসলে ক্রেতাদের সংখ্যা খুবই কম। তো তারপরেও তারা অপেক্ষা করছে। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে গত বছর যে তারা ব্যবসা করেছিল, যেই পরিমাণে তারা ক্রেতা পেয়েছিল, এই বছর কিন্তু সেই ক্রেতার দেখা নেই, যেই কারণে আসলে তারা অনেকটাই হতাশাগ্রস্ত রয়েছেন। তারা আমাদেরকে বলেছেন যে এই যে গত বছর যে তারা প্রত্যেকটি নৌকায় কিন্তু তারা 1000, 500, 2000 এরকম তারা লাভ করতে পেরেছিল, কিন্তু এই হাটে কিন্তু তারা এই বছর এখন পর্যন্ত লাভ করতে পারেনি। তারা বলেছে যে এই যে নৌকা তৈরির যে উপকরণ রয়েছে, সেই উপকরণের দাম বৃদ্ধি, তাছাড়া পানি না থাকার কারণে তারা আসলে কাঙ্ক্ষিত দামে তারা নৌকা বিক্রি করতে পারতেছে না। এখানে কিন্তু প্রচুর পরিমাণে নৌকা রয়েছে, এখানে 3000 থেকে 10,000 পর্যন্ত টাকা মূল্যের কিন্তু নৌকা এখানে রয়েছে। তারা এখানে অপেক্ষা করছেন আসলে ব্যবসায়ী এবং যারা দূর দূরান্ত থেকে যেসব জেলা থেকে আসে এইসব লোকজন এখন পর্যন্ত আসেনি, এই জন্য তারা হতাশায় রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে নাগরপুরের নৌকার হাট থেকে বিস্তারিত। সাদিয়া, টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাদির তালুকদার। সৌদি আরবের আকাশে আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস। আগামী 19 জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ, 20 জুলাই পালিত হবে পবিত্র ঈদুল আজহা। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। সৌদি আরবের আকাশে অর্থাৎ কোথাও জিলহজ মাসের চাঁদ উদিত না হওয়ায় সৌদি রয়্যাল কোর্ট থেকে যে সিদ্ধান্তটি আসার সেটি কিন্তু এসেছে। রোববার থেকে কিন্তু জিলহজ মাসের যে প্রথম দিন সেটি কিন্তু গণনা শুরু হবে, আর এই সিদ্ধান্তটি এসেছে সৌদি রয়্যাল কোর্ট থেকে। চাঁদ দেখা কমিটি কোথাও জিলহজ মাসের চাঁদ দেখতে না পাওয়া কিন্তু ঠিক 30 দিন পূর্ণ করলো জিলকদ মাস। আগামী রোববার থেকে কিন্তু জিলহজ মাসের প্রথম যে তারিখ সেটি গণনা হবে, এবং সেই হিসাবে আগামী 8 জিলহজ অর্থাৎ 19 জুলাই কিন্তু অনুষ্ঠিত হবে এবারে যে পবিত্র হজ সেটি, এবং একদিন পরে অর্থাৎ 20 জুলাই অনুষ্ঠিত হবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা।
এই দেশের সর্বময় জনগণ যারা আছে তাদের মধ্য থেকে বাছাই করা প্রায় 60,000 ধর্মপ্রাণ মুসল্লি এই বছর পবিত্র হজে অংশ নিতে পারবেন এবং তাদের হাতে বেশ কয়েকদিন সময় আছে, অর্থাৎ হাতে গোনা কয়েকটি দিন পরেই কিন্তু পবিত্র হজের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হবে এই দেশটিতে। আরেকটি বিষয় যে সৌদি আরবে আসলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে যে সকল সাধারণ মানুষ বসবাস করছেন, অর্থাৎ প্রবাসী সহ সবাই কিন্তু ঈদুল আজহার পালনের জন্য এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে অনেকে এই দেশের যে কোরবানির যে হাটগুলো আছে সেখান থেকে কিন্তু পশু সংগ্রহ করছেন এবং নির্দিষ্ট সময় কিন্তু এই দেশের যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সেই ঈদুল আজহার ব্যাপারে এক ধরনের প্রাণায়াম প্রস্তুতি নিচ্ছেন। আর এছাড়াও অনেক প্রবাসী আছে যারা দেশে থাকা স্বজনদের কাছে টাকা পাঠাচ্ছেন ঈদুল আজহার প্রস্তুতি হিসাবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে ঈদুল আজহাকে নিয়ে এক ধরনের যে সাড়ম্বর অনুষ্ঠান সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে এই দেশের জনগণ এবং এই দেশে থাকা প্রবাসীরা কিন্তু এক ধরনের আনন্দঘন পরিবেশের ভিতরে তাদের দিনগুলো পার করছেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। ফ্রান্সে করোনা সংক্রমণ কমে আসায় বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। এতে ধীরে ধীরে আগের রূপে ফিরেছে ফ্রান্স, বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। বার, রেস্টুরেন্ট ও দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের উপস্থিতিতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে আগের মতো, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবার। করোনার কারণে আরোপিত নানা বিধিনিষেধ শিথিল করায় ফ্রান্স ধীরে ধীরে ফিরছে তার আগের রূপে। বার, রেস্টুরেন্টের পাশাপাশি প্যারিসের দর্শনীয় স্থানগুলোতেও আগের তুলনায় ভিড় বেড়েছে। আইফেল টাওয়ার, লুভ মিউজিয়াম সহ প্যারিসের অন্যান্য দর্শনীয় স্থানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। দীর্ঘদিন পর করোনার বেড়াজাল থেকে বের হতে পেরে খুশি তারা। আমি বেলজিয়ামে বসবাস করি। আজ আমার পরিবারের সদস্যদের নিয়ে আইফেল টাওয়ার দেখতে এসেছি। গত এক বছর অনেক ভয়াবহ সময় পার করেছি। এতদিন পর ঘুরতে বেরিয়ে সত্যি খুব ভালো লাগছে। এদিকে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীও বলছেন পর্যটক বাড়ায় তারাও আসার আলো দেখছেন। তবে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ বাড়ায় শঙ্কিত তারা। গত 2 বছর যাবৎ বন্ধ ছিল, এখন ধীরে ধীরে এই করোনা পরিস্থিতিও ভালো হচ্ছে, পর্যটক আসতেছে। সংশ্লিষ্টরা আশা করছেন এবারের পর্যটন মৌসুমে পর্যটক আগমন আরও বাড়বে। করোনা সংকটের কারণে নানা বিধিনিষেধের বেড়াজালে অনেকটাই পর্যটক শূন্য ছিল ফ্রান্স। তবে এখন সংকট কমে আসায় আবারও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশটি। আর তাই প্যারিসের দর্শনীয় স্থানগুলোতে বাড়ছে পর্যটকের উপস্থিতিও। সংশ্লিষ্টদের প্রত্যাশা খুব শীঘ্রই দেশটি ফিরবে আবার আগের রূপে। প্যারিসের আইফেল টাওয়ারের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা ঝুঁকিতে চট্টগ্রামে সীমিত আকারে বসবে কোরবানি পশুর হাট। স্থায়ী অস্থায়ী মিলে 6টির পরিকল্পনা। ঢুকতে ও বের হতে আলাদা পথ রাখার পরামর্শ। এবং 2020 সাল শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ 5,200 কোটি টাকা। বড় অংশই হয়েছে পাচার, বেশিরভাগ গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।